সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাই রাজ টিভির নিয়মিত আয়োজন ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্টে। আজ ৯৭তম পর্ব। দর্শক, এসএলই বা লুপাস সম্পর্কে অনেকেই জানতে চান। লুপাস রোগের একটা ধরন, সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস। দর্শক, এই সম্পর্কে আজ আমরা একটু বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে। এবং আমাদের সাথে আজ যিনি আছেন, আমি আমাদের গেস্ট এক্সপার্টকে দর্শক আমন্ত্রণ জানাই। ডাক্তার ফারজানা সুমি ম্যাম, এমবিবিএস, এফসিপিএস মেডিসিন, এমআরসিপি ইউকে, এমডি রিউমাটোলজি, অ্যাসোসিয়েট কনসালট্যান্ট, রিউমাটোলজি অ্যান্ড ইন্টারনাল মেডিসিন, স্কয়ার হসপিটাল লিমিটেড। ম্যাম, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাই আমাদের আয়োজনে। ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, অনেক ধন্যবাদ। অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে ভালো আছে, আর সবাইকে নববর্ষে অনেক শুভেচ্ছা। আপনাকেও নববর্ষের অনেক শুভেচ্ছা। এবং দর্শক আমার সামনে এই মুহূর্তে যারা আছেন সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই এবং আগামীদের শুভেচ্ছা জানাই। দর্শক, আমরা সরাসরি আমাদের দেখছেন রাজ টিভির পর্দায়। আমাদের আজকের আয়োজনের বিষয়বস্তু লুপাস বা এসএলই রোগ এবং চিকিৎসা। এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জেনে নেওয়ার থাকে, কোনো সমস্যার কথা জানানোর প্রয়োজন মনে করেন, আমাদের কমেন্ট সেকশনে নাম, বয়স, আপনার সমস্যার কথা বিস্তারিত লিখে দর্শক জানাতে পারেন আমাদের লাইভ চলাকালীন সময়। আমরা চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান দিতে। আমাদের আজকের আয়োজনের সায়েন্টিফিক পার্টনার বরাবরের মতো ডেল্টা ফার্মা লিমিটেড এবং পাওয়ার্ড বাই টফাসিট ইউপাসিট। দর্শক, আমি সঞ্চালনে আছি ডাক্তার শারমিন নাহার স্বর্ণা। আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই ডাক্তার ফারজানা সুমি ম্যামের কাছে। ম্যাম, শুরুতেই একটু জেনে নিতে চাই, ম্যাম, এসএলই সম্পর্কে একটু জেনে নিতে চাই। এসএলই অসুখটা আসলে কি অসুখ, কি ধরনের অসুখ ম্যাম? এসিলি অসুখটা হচ্ছে এক ধরনের অটো ইমিউন ডিজিজ। হ্যাঁ, এর পুরো নামটা যদি আমরা বলি, সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস। তো অটো ইমিউন ডিজিজটি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আমাদের শরীরে যে ইমিউন সিস্টেমটা থাকে, অর্থাৎ যে ইমিউন সিস্টেমটা আমাদেরকে আসলে রক্ষা করার কথা এগেনস্ট ভাইরাস, ব্যাকটেরিয়াল ইনফেকশন বা যে কোনো কিছুতে। তো সেই ইমিউন সিস্টেমটা এসিলি রোগের ক্ষেত্রে যেটা হয়, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিরুদ্ধে কাজ করা শুরু করে দেয়। তো তখনই এই রোগের লক্ষণগুলো প্রকাশ পায়। তো এটা যদি আমি সংক্ষেপে বলতে চাই, এক ধরনের অটোইমিউন ডিজিজ। এখানে ইমিউন সিস্টেম অ্যাবনর্মালিটিস এর জন্য শরীরের জিনিস শরীরের বিরুদ্ধেই কাজ করে, এবং যে কারণে রোগের লক্ষণগুলো প্রকাশ পেয়ে থাকে। হ্যাঁ, ধন্যবাদ ম্যাম। এটা যেহেতু একটা অটো ইমিউন ডিজিজ ম্যাম, এটা এটার সাথে কি জেনেটিক কোনো সম্পর্ক আছে কিনা, এর কিংবা এর পেছনের কারণটা কি ম্যাম? কারণ সম্পর্কে যদি একটু জেনে নিতে চাই ম্যাম, কারণটা একটু বলে দিবেন যদি। অ্যাকচুয়ালি কারণটা আসলে একটা বহুবিধ কারণ, যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি মাল্টি ফ্যাক্টোরিয়াল। তো এর মধ্যে তিনটা ভাগে আমরা যদি ভাগ করে বলি, একটা তুমি যেটা বললে খুব সুন্দর করে, জেনেটিক একটা ফ্যাক্টর, ইটস ভেরি ইম্পর্টেন্ট জেনেটিক ফ্যাক্টর। দুই নাম্বার হচ্ছে হরমোনাল ফ্যাক্টর। আর তিন নাম্বারটা কি? এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। ঠিক আছে। তো জেনেটিক ফ্যাক্টরের মধ্যে বিভিন্ন ধরনের জিন আছে, এটা অনেক কমপ্লিকেটেড ইস্যু, আমি ওগুলোতে যাব না। বিভিন্ন ধরনের জিন এখানে অন্যতম একটা ভূমিকা পালন করে। ঠিক আছে। সেকেন্ড, আমরা যে কি বলছিলাম, হরমোনাল ফ্যাক্টর। এর মধ্যে স্ট্রোজেন হরমোনটা খুব গুরুত্বপূর্ণ একটা হরমোন, এবং যে কারণে দেখা যায় যে জানো যে এসিডি রোগটা ফিমেলদের বেশি হয়ে থাকে। হ্যাঁ, স্ট্রোজেন একটা ইম্পর্টেন্ট হরমোনাল ফ্যাক্টর হিসেবে কাজ করে এই রোগের মানে রোগের ভূমিকায়। থার্ড, আমি কি বলছিলাম, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে অনেক কিছু আছে, এর মধ্যে ইনফেকশন একটা অন্যতম। বিভিন্ন ধরনের ভাইরাস ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, এগুলোর পরে কিন্তু এসিডি রোগটা প্রিসিপিটেট হয় বা অথবা লক্ষণগুলো প্রকাশ পাওয়া শুরু করে। হ্যাঁ, এছাড়া আরো এনভায়রনমেন্টে আরো অনেক ফ্যাক্টর আছে, আল্ট্রাভায়োলেট লাইটের কথা বলা হয়। বিভিন্ন বিভিন্ন ধরনের আরো ছোট ছোট ফ্যাক্টর আছে, যেগুলো আমি পরে আমি বলবো। তো একটা ব্রড হেডিং এ আমরা যদি বলতে চাই, সেটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর, হরমোনাল ফ্যাক্টর, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এই সবগুলো ফ্যাক্টরের কম্বিনেশনে আসলে ডিজিজটা হয়ে থাকে। হ্যাঁ, ধন্যবাদ ম্যাম। ম্যাম, আমরা জেনে নিলাম মহিলাদের এই অসুখটি হওয়ার সম্ভাবনা বেশি। কোন বয়সে এই অসুখটি হচ্ছে ম্যাম? কোন বয়সে রোগী বেশি? সবচেয়ে বেশি দেখা যাচ্ছে যে 15 থেকে 55 বছর বয়সে এই রোগের লক্ষণটা সবচেয়ে বেশি এসে থাকে। কিন্তু দেখ, 15 থেকে 55 বছর বয়সে হয় বলে তার মানে এই নয় যে এর বেশি বয়সে অথবা এর কম বয়সে হয় না, তা কিন্তু নয়। কম বয়সে লুপাস হয়, চাইল্ডহুড লুপাসও আছে, এবং অনেক সময় দেখা যাচ্ছে বেশি বয়সে হয়, অর্থাৎ 55 বছরের পরেও কিন্তু অনেক সময় এসিলি রোগে লক্ষণ নিয়ে আসে, তবে তার সংখ্যা বা পার্সেন্টেজ অনেক কম। ধন্যবাদ ম্যাম। কি কি উপসর্গ দেখা দেয় ম্যাম এসএলই রোগে?
ব্রড হেডিং যদি আমরা বলি তো অ্যাকচুয়ালি হচ্ছে আসলে শরীরের প্রত্যেকটা অঙ্গকে, যেটা বলছিলাম, এফেক্ট করতে পারে। হ্যাঁ, সবচেয়ে কমন সিমটম যেগুলো নিয়ে আসে পেশেন্টরা, একটা হচ্ছে স্কিনের কিছু লক্ষণ নিয়ে আসতে পারে, হ্যাঁ, যেটাকে আমরা বলি ফটোসেন্সিটিভিটি, অর্থাৎ রোদে গেলেই সমস্যা হওয়া, স্কিনে বিভিন্ন ধরনের র্যাশ। সবচেয়ে কমন যেটা র্যাশের নাম সেটা হচ্ছে বাটারফ্লাই র্যাশ। এছাড়া অনেক ধরনের স্কিন ম্যানিফেস্টেশন নিয়ে আসতে পারে, চর্মরোগ নিয়ে আসতে পারে, চর্মের বিভিন্ন ধরনের লক্ষণ নিয়ে আসতে পারে। এছাড়া চুল পড়ে যাওয়া, মুখে ঘা হয়ে যাওয়া, ফ্যাটিক অর্থাৎ অতিরিক্ত ক্লান্ত হয়ে, অল্পতে ক্লান্ত হয়ে যাওয়া, জ্বর বারবার, ফিভার একটা অন্যতম লক্ষণ। হ্যাঁ, এছাড়া আমরা যদি অন্যান্য রোগের অন্যান্য লক্ষণগুলোতে যাই, যেমন হচ্ছে নার্ভাস সিস্টেমের কিছু ডিজিজ, কগনিটিভ ডিসফাংশন আমরা বলি, ভুলে যাওয়া, কনসেন্ট্রেশন না দিতে পারা, মেন্টাল ফগ বলি আমরা অনেক সময়। হ্যাঁ, এটা কিন্তু এসিলি রোগের একটা লক্ষণ। সিজার অর্থাৎ কনভালশন হওয়া, আর স্ট্রোক নিয়ে আসে অনেক সময় রোগীরা। নিউরোপ্যাথি আমরা যেটা বলি, নার্ভের সমস্যা, নার্ভের সমস্যা বিভিন্ন ধরনের লক্ষণ নিয়ে আসে, ঝিনঝিন করা, হাঁটতে না পারা, ঠিক আছে, এই ধরনের লক্ষণ নিয়ে আসতে পারে। চোখে বিভিন্ন ধরনের লক্ষণ নিয়ে আসে, হঠাৎ করে দেখতে না পারা, চোখে অনেক ধরনের ম্যানিফেস্টেশন হয়। হার্টে অনেক লক্ষণ নিয়ে আসতে পারে, হার্ট ফেলিউর, মায়োকার্ডিটিস আমরা বলি, পেরিকার্ডাইটিস, প্রত্যেকটা আবরণে কিন্তু এফেক্ট হতে পারে। এন্ডোকার্ডিটিস, যে কারণে ভালভের সমস্যা হয়ে যায় অনেক সময়। হ্যাঁ, লিগমেন্ট সেকেন্ডারি আমরা বলি, হার্টে বিভিন্ন, হার্টে পানি জমে যাওয়া। ফুসফুসের ক্ষেত্রে একই রকম, ফুসফুসে পানি জমে যাওয়া, ফুসফুসে বিভিন্ন রকমের প্রদাহ হওয়া, হ্যাঁ, শ্বাসকষ্ট, কাশি, এসব নিয়ে আসতে পারে রোগীরা। এরপর যদি আমরা অন্যদিকে যাই, সেটা হচ্ছে যেমন অনেক সময় পেটে পানি চলে আসে, যেটাকে আমরা বলি অ্যাসাইটিস। হ্যাঁ, এরকম লক্ষণ নিয়ে আসতে পারে। তারপরে গাট ইনভলভমেন্ট, অর্থাৎ রোগীদের হঠাৎ করে দেখা যায় যে ডায়রিয়া হচ্ছে, পেট ফুলে যাচ্ছে, বাথরুম হচ্ছে না, এই ধরনের লক্ষণ নিয়ে আসে। তো দেখ, আমরা যদি একটা ইন নাটশেল আমরা বলি যে এটা আসলে শরীরের প্রত্যেকটা অঙ্গের প্রত্যেকটা ম্যানিফেস্টেশন আসতে পারে। আর ওই যে বয়সের কথা বলছিলাম না, তো বয়সের সাথে কিন্তু রোগের লক্ষণগুলো একটু পার্থক্য হয়ে থাকে। যে বেশি বয়সে যে যাদের এসিলিটা হয়, তাদের ক্ষেত্রে দেখা যায় যে সেই লক্ষণগুলো একটু অন্যরকম হয়, একটু মাইল্ড বলা হয়। মানে অল্প অল্প লক্ষণ নিয়ে আসে বেশি বয়সে, যেমন শুধুমাত্র জয়েন্ট পেন, স্কিনে কিছু ইনভলভমেন্ট, জয়েন্ট পেন, এই ধরনের কার্ডিয়াক ইনভলভমেন্ট, হার্টে সমস্যা নিয়ে আসে। কিন্তু রেনাল, যেমন কিডনিতে ইনভলভমেন্ট, এগুলো আসে সাধারণত ইয়াং পেশেন্ট, ইয়াং টু মিডল এজ গ্রুপে বেশি হয়ে থাকে কিডনি ইনভলভমেন্ট, রক্তে ইনভলভমেন্ট। এটা বয়স্কদের হয়। তো এরকম বয়স অনুযায়ী কিন্তু কোন লক্ষণটা বেশি আসবে সেটার কিছু পার্থক্য আছে। ধন্যবাদ ম্যাম। ম্যাম, উপসর্গ যেহেতু অনেক রকমের হতে পারে, যেহেতু এটা বিভিন্ন ধরনের টিস্যুকে আক্রান্ত করতে পারে, শরীরের বিভিন্ন অঙ্গকে আক্রান্ত করতে পারে। তো যখন আসলে একজন এসএলই রোগী আসে বিভিন্ন ধরনের উপসর্গ নিয়ে, ম্যাম ধারণা করছেন যে আসলে তিনি এসএলই রোগে আক্রান্ত, সেক্ষেত্রে এই অসুখটি কনফার্ম করার উপায়টা কি? ক্লিনিক্যালি কি কি দেখা হয় কিংবা কি কি পরীক্ষা নিরীক্ষা করা হয়? একটা তো ক্লিনিক্যাল এক্সামিনেশন খুবই গুরুত্বপূর্ণ, যেটা তুমি আমি বললে এতক্ষণ, আমি যে লক্ষণগুলো বললাম তার প্রত্যেকটা ক্লিনিক্যাল এক্সামিনেশনে দেখা হয়ে থাকে। হ্যাঁ, এবং রোগীর কথা শোনা হয়ে থাকে, রোগীর যে কি কি সমস্যা আছে। তো সেটা তো আছে, এটার সাথে আমার কিছু ল্যাব এভিডেন্স আমাদের প্রয়োজন হয়। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, যেটাকে এএনএ টেস্ট বলা হয়। এবং তার সাথে এটাকে কনফার্ম করার জন্য আরো অনেকগুলো টেস্ট আছে, যেরকম অ্যান্টি ডিএস অ্যান্টিবডি, অ্যান্টি স্মিথ অ্যান্টিবডি, এবং আরো কিছু অ্যান্টিবডি এটা ডায়াগনোসিস এনহেন্স করে, যেমন অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি, মধ্যে কিছু অ্যান্টিবডি আছে, লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট, অ্যান্টিকার্ডিলিপিড অ্যান্টিবডি। তো এই অ্যান্টিবডি গুলো দেখে আমাদের ডায়াগনোসিস করা হয়ে থাকে। এছাড়া কিডনি যাদের ইনভলভমেন্ট থাকে, কিডনি বায়োপসি, এবং কোনো কোনো ক্ষেত্রে স্কিন বায়োপসিও করা হয়ে থাকে রোগটাকে নির্ণয় করার জন্য বা কনফার্ম করার জন্য। এছাড়া আমরা সিবিসি, কিছু জেনারেল ইনভেস্টিগেশনস কিন্তু আমরা কিছু ক্লু দেখতে চাই বা কিছু লক্ষণ আমরা খুঁজতে চাই, যেমন আমাদের রক্তে লিম্ফোসাইট কাউন্ট কমে গেছে কিনা, প্লাটিলেট কাউন্ট কমে গেছে কিনা। তারপর রক্তে আমরা দেখি যে পেশেন্টের ইএসআরটা কেমন আছে, ইউরিন দিয়ে প্রোটিন যাচ্ছে কিনা, আরবিসি যাচ্ছে কিনা। হ্যাঁ, এগুলো ইম্পর্টেন্ট। এছাড়া যে লক্ষণগুলো আমি বললাম যে হার্টে ইনভলভমেন্ট হতে পারে, এই জন্য আমাদের ইসিজি করা, ইকো করা। তারপর কিডনির জন্য হচ্ছে যেটা বলছি ইউরিন করা, কিডনি বায়োপসি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো প্রত্যেকটা ম্যানিফেস্টেশন অনুযায়ী আমরা ইনভেস্টিগেশন গুলো চুজ করে থাকি। ধন্যবাদ ম্যাম। ম্যাম, এসএলই রোগটি কখনো ভালো হয় কিনা? বিভিন্ন, এটি যেহেতু একটি অটোইমিউন ডিজিজ এবং অনেক হুম হুম। ধরনের সিস্টেমকে আক্রান্ত করতে পারে, সেক্ষেত্রে লাইফ এক্সপেক্টেন্সিটা কেমন হয় কিংবা রোগীর প্রগনোসিসটা কেমন হয় ম্যাম? প্রথম কথা হচ্ছে, হ্যাঁ, যে কোশ্চেনটা আমি করলে যে এসিলি রোগটা ভালো হয় কিনা, একদম মানে পুরোপুরি ভালো হওয়া হওয়া এসিলি ইজ নট পসিবল। এটাকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা অনেক বেশি সম্ভব, পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা, ভালোভাবে জীবনযাপন করা খুবই সম্ভব। আমরা এক কথা বলতে পারি যে আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে।
সেকেন্ড যে তোমার প্রশ্নটা সেটা হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সির ব্যাপারটা। লাইফ এক্সপেক্টেন্সির ব্যাপারটা ডেফিনেটলি এসএলএ কিছুটা এফেক্টেড হয়। তবে এটা নির্ভর করবে যে এসএলএ রোগটা কতটা গুরুত্ব মানে সিভিয়ারিটি বা কতটা ভয়াবহভাবে রোগীর মধ্যে প্রকাশ পাচ্ছে, যেমন কিডনিতে ইনভলভমেন্ট হলো কিনা, কিডনিতে ধরলো কিনা, ঠিক আছে, হার্টে ইনভলভমেন্ট, তার উপর নির্ভর করে লাইফ এক্সপেক্টেন্সিটা অনেকখানি নির্ভর করে। তবে এখন যে আধুনিক চিকিৎসা ব্যবস্থা আসছে তার মাধ্যমে যদি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায় এসএলএ লাইফ এক্সপেক্টেন্সি, যদি মাইল্ড এসিড হয় সেক্ষেত্রে মনে করা যায় এটা নিয়ারলি আসলে নর্মাল পপুলেশনের মতো মাইল্ড এসিলিকে। তবে মডারেট টু সিভিয়ার এসিলিতে ডেফিনেটলি লাইফ এক্সপেক্টেন্সি কিছুটা হ্যাম্পার হয়। ধন্যবাদ ম্যাম। আমাদের একজন দর্শক এম জি হাবিবুর রহমান হাবিব এই প্রশ্নটি করেছিল, এসিলি রোগটি কি চিরতরে ভালো হতে পারে কিনা। দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের সাথে আরো আছেন এমডি সোয়াইব আজাদ শিকদার, আছেন ছোটন পাখি, এবং অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন করছেন। দর্শক, আমরা আসছি প্রশ্নগুলোতে। ম্যাম, দর্শকের প্রশ্নে যাওয়ার আগে একটু চিকিৎসা সম্পর্কে জেনে নিতে চাই, এসিলি রোগের চিকিৎসাটা কেমন? এছাড়া রোগের চিকিৎসা আমরা যদি প্রত্যেকটা রোগের মধ্যে ভাগ করবো জেনারেল স্পেসিফিক ভাবে কিছু আমাদের মেজারমেন্ট আছে, যেরকম এখন আমরা বলে থাকি যে এসিলি প্রাদুর্ভাব যাতে আর বেশি না হয়, অথবা ফ্লেয়ার যেটাকে আমরা বলি যে বারবার রোগের লক্ষণগুলো ফেরত আসা, এবং নতুন কিছু যে বলছে যে আমাদের প্রিভেনশনও বলা হয়ে থাকে যে মেজর মানে কতটা গভীরভাবে রোগটা আমাদের রোগীদের আক্রান্ত করবে সেটাকে যাতে আমরা প্রিভেন্ট করতে পারি। এই জন্য আমাদের রোগীরা কিন্তু কিছু মেজার নিতে পারে। এর মধ্যে একটা হচ্ছে সানলাইট অ্যাভয়েড করা, ইউভি লাইট এক্সপোজার অ্যাভয়েড করা, স্পেশালি 10টা থেকে 4টা পর্যন্ত ইউভি লাইটটা খুবই খারাপ। তো সেক্ষেত্রে আমাদের রোগীরা কি করতে পারেন, একটা হচ্ছে শেড ইউজ করা, যে কোনো আমব্রেলা ইউজ করা, সানস্ক্রিন ব্যবহার করা, হ্যাঁ SPF 50 যেটা সানস্ক্রিন, এটা ব্যবহার করতে হবে 30 থেকে 60 মিনিট আগে বাইরে যাওয়ার পূর্বে। দিনের বেশিরভাগ সময় যদি ব্যবহার করতে পারে সবচেয়ে ভালো হয়। এবং 4 থেকে 6 ঘন্টা পর পর আবার এটাকে নতুন করে ব্যবহার করতে হবে, হ্যাঁ, কারণ এটার কার্যকারিতা পরবর্তীতে থাকে না। এছাড়া কি করতে পারেন, রোগীরা ভিটামিন ডি সাপ্লিমেন্টেশনের খুব গুরুত্বপূর্ণ দেওয়া হচ্ছে, ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন নিতে পারেন। আল্ট্রাভায়োলেট তো বলেছি, ফিজিক্যাল এবং সোশ্যাল যে স্ট্রেসফুল ইভেন্ট গুলো আছে, ফিজিক্যাল স্ট্রেস হতে পারে, ইমোশনাল স্ট্রেস হতে পারে, স্ট্রেস গুলোতে কিন্তু এসএলই বেড়ে যায়। সেগুলোকে অ্যাভয়েড করে, স্মোকিং ভেরি ইম্পর্টেন্ট, স্মোকিং অ্যাভয়েড করা, তাতে কিন্তু এসএল এর লক্ষণও বেড়ে যায়, এসএল এর সিভিয়ারিটিটাও কিন্তু বেড়ে যায়, হ্যাঁ। তো এগুলো ইম্পর্টেন্ট। আর থার্ড, আমরা আরো কিছু ফ্যাক্টর যদি বলি ডায়েটের ক্ষেত্রে, কিছু হেলদি ডায়েট আমাদের রোগীরা নিতে পারে। এর মধ্যে ভেজিটেবলস, ফিশ, ফ্রুটস, ভেজিটেবলস, নাটস, হ্যাঁ, এগুলো ব্যবহার করা। আর হচ্ছে আমাদের মেডিটেরিয়ান ডায়েটের দিকে জোর জোর দিতে হবে ফিলি পেশেন্টদেরকে, অলিভ অয়েল ইউজ করা, বাটার পরিবর্তে বাটার ব্যবহার না করে, ঠিক আছে, রেড মিট কম খাওয়া, হ্যাঁ। এক্সারসাইজের উপর গুরুত্ব দিতে হবে, যেমন রেগুলার কিছু এক্সারসাইজ, এগুলোর মধ্যে অনেক কিছু ভাগ আছে, লো ইমপ্যাক্ট এক্সারসাইজ বলা হয়, অ্যারোবিক এক্সারসাইজ বলা হয়। অ্যারোবিক এক্সারসাইজটা তুমি সবাই জানো যে এটার মধ্যে ওয়াকিং, সুইমিং, বাইকিং এগুলো খুব গুরুত্বপূর্ণ অ্যারোবিক এক্সারসাইজ। এছাড়া কিছু লো ইমপ্যাক্ট স্ট্রেচিং এক্সারসাইজ, ওগুলো খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? 2টা 3টা জিনিস। একটা হচ্ছে এটা এসএলই রোগীর ফিটনেস কে ভালো রাখে, জয়েন্ট প্রোটেকশন করে, যেহেতু এসএলই তে আর্থ্রাইটিসও হয়, জয়েন্টও প্রদাহ হয়, জয়েন্ট প্রোটেকশন ইম্পর্টেন্ট, মাসেল স্ট্রেংথেনিং ইম্পর্টেন্ট। এছাড়া তাদেরকে একটা স্ট্রেস ফ্রি লাইফেও কিন্তু হেল্প করে। তুমি যতটা উনি স্ট্রেস ফ্রি থাকবে এসএলই ফ্লেয়ার বা মিনি প্রাদুর্ভাব তত কিন্তু কম হবে। তারপর একটা ভালো ঘুমও কিন্তু গুরুত্বপূর্ণ এসএলই রোগীদের, ঠিক আছে। তো আমি যদি এরপরে চলে আসি অন্যান্য আর কিছু ড্রাগ ট্রিটমেন্টের কথা, যেটা তোমরা সবাই শুনতে চাচ্ছ, সেটা হচ্ছে এটা নির্ভর করে আসলে কতটা কোন কোন অর্গানকে কতটা গভীরভাবে আক্রান্ত করেছে তার উপরে, হ্যাঁ। যেমন পেন রিলিফ করার জন্য আমরা ব্যথা নাশক ওষুধ যেটা এনএসআইডি ব্যবহার করতে পারি। এখানে স্টেরয়েড খুব ইম্পর্টেন্ট মেডিকেশন। স্টেরয়েড মাত্রা কেমন হবে, কতদিন যাবে, এটা নির্ভর করবে এই রোগের ইনভলভমেন্টের প্যাটার্নের উপর। হাইড্রোক্সিক্লোরোকুইন, এটা খুব গুরুত্বপূর্ণ ওষুধ, হ্যাঁ। এবং হাইড্রোক্সি অন্যান্য যে ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ গুলো আছে, আমি একটু জাস্ট লিস্টটা বলি: অ্যাজাথাপ্রিন, মাইক্রোফেনফেনিল, সাইক্লোস্পুরিন, সাইক্লোফসফামাইড, এই গ্রুপের কিছু ওষুধ আমাদের দেশে অ্যাভেলেবল মেডিসিন। এবং এটা কখন ব্যবহার করা হবে, কি মাত্রা ব্যবহার করবে করা হবে, এটা নির্ভর করবে এই রোগে কোন অর্গানকে এফেক্ট করেছে তার উপর। ধন্যবাদ ম্যাম। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছে, এসিলি উৎপত্তি কিসের থেকে, আর ওষুধ বন্ধ করে দিলে কতটুকু সমস্যার সম্মুখীন হতে হয়? ছোটন পাখি নামে একজন দর্শক প্রশ্নটি করেছেন। এক্সুয়ালি মানে ওষুধ বন্ধ করে দিলে ডেফিনেটলি সমস্যা হতে হবে, এবং ওষুধ কখনোই বন্ধ করা উচিত না ডাক্তারের পরামর্শ ছাড়া। ওই যে আমি একটু আগে মেনশন করলাম যে কোন ওষুধ কি মাত্রায় কতদিন ব্যবহৃত হবে, এটা সম্পূর্ণ কিন্তু ফিজিশিয়ানই ডিসাইড করবে। এবং ডেফিনেটলি এটা ওষুধ ব্যবহার করে দিলে সমস্যা হবে। এবং লং টার্ম আমাদের হাইড্রোক্সিক্লোরোকুইন ওষুধটা খাওয়ার খেতে হয় সিলি পেশেন্টদের, অন্যান্য ওষুধ না লাগলেও, যাতে
এসিলি ফ্লেয়ারটা না হয়। আর একেবারে যদি এখন যে কনসেপ্টটা আসছে নতুন, যে স্কিন এবং আর্থ্রাইটিস কোনো কিছু না থাকে, অনেকদিন ব্যবহার করার পর, অনেকদিন ওষুধ ব্যবহার করার পর, এসিলি পূর্ণ নিয়ন্ত্রণে থাকার পর কিছু কিছু রোগীর ক্ষেত্রে ওষুধ বন্ধ করা সম্ভব, তবে এটা অবশ্যই ফিজিশিয়ানের পরামর্শ অনুযায়ী করতে হবে। ধন্যবাদ ম্যাম। ম্যাম বলছিলেন যে এসএলইটা মূলত মেয়েদের ক্ষেত্রে বেশি দেখা দেয় এবং বয়সটা হচ্ছে মোটামুটি কম বয়স থেকে একটা মিডল এজ পর্যন্ত মেয়েদের এই এসএলই সমস্যাটা দেখা দিতে পারে, তার মাঝে কিন্তু রিপ্রোডাক্টিভ এজটাও পড়ছে। তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবে ম্যাম একটা প্রশ্ন আসে, এসএলই রোগে যারা আক্রান্ত আছেন তারা তারা কি প্রেগনেন্সি প্ল্যান করতে পারবেন কিনা, কিংবা প্রেগনেন্ট হলে সেক্ষেত্রে কি করণীয়? হুম। এবার এই ব্যাপারে যদি খুব একটু সুন্দর বলতেন। একটা, হ্যাঁ খুব সুন্দর একটা প্রশ্ন। এসিলে অবশ্যই প্রেগনেন্সি প্ল্যান করতে পারবে, কিন্তু আগেও যেটা বলেছি ফিজিশিয়ানের পরামর্শ অনুযায়ী প্রেগনেন্সি প্ল্যানটা করতে হবে পুরোপুরি রোগ নিয়ন্ত্রণ থাকা অবস্থায়, এবং রোগী এমন কোনো মেডিকেশন পাচ্ছেন না যেটা ওনার প্রেগনেন্সি ফিটাস অর্থাৎ বাচ্চাকে ক্ষতি করতে পারে। হ্যাঁ, এই ধরনের মেডিকেশন পাচ্ছে না, ওই অবস্থায় প্রেগনেন্সি প্ল্যান করতে পারে। যদি ছোট্ট করে আমরা বলতে চাই যে 6 মাস এসিলি রোগটা পূর্ণ নিয়ন্ত্রণে আছে শুধুমাত্র হাইড্রোক্সি ক্লোরোকুইন নামক ওষুধের মাধ্যমে, সে অবস্থায় যদি আমাদের রোগীরা প্রেগনেন্সি প্ল্যান করেন, তাহলে এই প্রেগনেন্সির আউটকামটা ভালো হবে, বোথ ফর মাদার এবং তার ফিটাস বা ভবিষ্যৎ বাচ্চার জন্য। দুজনের জন্যই তখন সবচেয়ে বেশি ভালো হবে যদি ওই সময়টা উনি প্রেগনেন্সি প্ল্যান করেন। ধন্যবাদ ম্যাম। ম্যাম এই এসএলই প্রিভেন্ট করার কোনো উপায় কি আছে? যার পরিবারে এসএলই তে আক্রান্ত রোগী আছেন, তিনি কি কোনো ভাবে সাবধান হওয়ার কোনো সুযোগ আছে কিনা, নাকি এটা ইনএভাইটেবল হবেই? না, ইনএভিটেবল হবে এরকম না, পরিবারে আছে তার এসিলি হবে তা কিন্তু না, তার এসিলি হওয়ার একটু রিস্কটা বাড়ে, ডেফিনেটলি রিস্ক রিস্ক বেড়ে যাচ্ছে। কিন্তু এসিলি তুমি যে প্রশ্নটা করেছো যে প্রিভেন্ট করার উপায় আছে কিনা, এটা নিয়ে আসলে বিভিন্ন মতবাদ আছে, ডিবেট আছে। তবে হ্যাঁ, যদি আমি যে ফ্যাক্ট কতগুলো মেজারমেন্ট একটু আগে বললাম না, যে স্মোকিং যদি উনি অ্যাভয়েড করে, হ্যাঁ আলট্রাভায়োলেট লাইট এক্সপোজার যদি অ্যাভয়েড করে, রেগুলার ভিটামিন ডি, এই তিনটাকে এখন খুব গুরুত্বপূর্ণ দেওয়া আছে, গুরুত্ব দেওয়া হচ্ছে। একটা হচ্ছে ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন, অ্যাভয়েড স্মোকিং, এবং হচ্ছে রেগুলার এক্সারসাইজ, স্ট্রেস অ্যাভয়েড করা, হ্যাঁ এবং ইউভি লাইট এক্সপোজার অ্যাভয়েড করা। এই তিনটা জিনিসকে খুব গুরুত্বপূর্ণ দেওয়া হচ্ছে, যে না যার পরিবারে এসিলে আছে উনি যদি এই তিনটা জিনিসকে অ্যাভয়েড করে সাবধান হতে পারে, হয়তো বা তার, আমি এটা স্পেসিফিকলি বলা যাবে না যে এটা অ্যাভয়েড করলে তার এসিলি হবেই না, তবে হ্যাঁ আমরা সুযোগগুলোকে কমাতে পারি, চান্সটাকে কমাতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম। এসএলই অসুখ নিয়ে রোগীরা কোন ধরনের চিকিৎসকের কাছে গেলে ভালো হয়? অনেক সময় রোগীরা একটু কনফিউশনে ভুগে যায়, আমি কার কাছে যাব? এই বিষয়টা যদি একটু পরিষ্কার করতেন। ডেফিনেটলি যখনই আমরা যদি ব্রিটিশ গাইডলাইন দেখি, বিভিন্ন সোসাইটির গাইডলাইন গুলো দেখি, যে কোনো রোগীর জন্য তো আমরা গাইডলাইন খুঁজে থাকি, তাই না? তাদের সবার রেকমেন্ডেশন হচ্ছে এসিলি শুড বি ট্রিটেড বাই রিমাটোলজিস্ট। অবশ্যই লুপাস রোগটা একজন রিমাটোলজিস্ট ট্রিটমেন্ট করবেন। ধন্যবাদ ম্যাম। ম্যাম আমাদের দর্শক যারা আছেন তাদের মাঝে যারা লুপাসে আক্রান্ত আছেন, তাদের উদ্দেশ্যে ম্যাম তারা কিভাবে ভালো থাকবে, কি কি লাইফস্টাইল মেনটেন করলে ভালো থাকবে, চিকিৎসকের কাছে ম্যাম ফলো আপটা কতদিন পর পর নিলে ভালো হবে, এ ব্যাপারে যদি একটু দিক নির্দেশনা দিয়ে দিতেন। এসিলি পেশেন্টরা যারা আছে তাদের লাইফস্টাইল সম্পর্কে আসলে আমি আমি মনে হয় অলরেডি অনেক কিছু বলেছি, তাই না? তো আমি আবার যদি আউটলাইন করে বলে থাকি, 1 নাম্বার হচ্ছে ওনার লাইফস্টাইলের মধ্যে একটা হচ্ছে অবশ্যই ডায়েট এবং নিউট্রিশন, যেটা আমি বলছিলাম, একটা হেলদি ডায়েট একটা মেনটেন করা। আমরা যদি একটা বলতে থাকি যে মেডিটেরিয়ান ডায়েট, যেটা আমি আবারও বলতে চাই, ফ্রুটস ভেজিটেবলস ফিশ খাবে, ইয়োগার্ট খাবে, মিল্ক এবং মিল্ক কন্টেনিং ফুড গুলো বেশি খাবেন, রেড মিট অ্যাভয়েড করবে, কারণ এসিলিতে কিন্তু কার্ডিওভাস্কুলার হার্টের ঝুঁকিটা বেড়ে যায়। তুমি স্মোকিং অ্যাভয়েড করবে, রেগুলার এক্সারসাইজ করবেন, স্ট্রেস অ্যাভয়েড করবে, সেটা ফিজিক্যাল হোক ইমোশনাল হোক, এবং রেগুলার একটা স্লিপ প্যাটার্ন ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এগুলো ছাড়া হচ্ছে আহ, একটা প্রশ্ন ছিল যে ফলো আপটা তো আসলে নির্ভর করবে রোগীর কোন অর্গানকে ধরেছে তার উপর। কিডনিকে ধরলে ইনিশিয়ালি ফলো আপটা একরকম, এক- খুব ফ্রিকোয়েন্ট ফলো আপ হয় 2 সপ্তাহ পর পর, 1 মাস পর পর, এবং পরবর্তী দেখা যায় এরকম পেশেন্টের ডিজিজ স্টেবল হয়ে যায়, আমরা 3 মাস পর পর রোগীকে ফলো আপ বলি, অনেক বেশি স্টেবল থাকলে অনেক সময় আমরা 6 মাস পর পর ফলো আপ বলি। ঠিক আছে, তো এটা নির্ভর করে রোগীর স্টেজের উপর, রোগটা কি ধরনের স্টেজে আছে তার উপর নির্ভর করে কিন্তু ফলো আপ ডিউরেশনটা হয়ে থাকে। ধন্যবাদ ম্যাম। আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে ম্যাম, যারা আসলে বিভিন্ন ধরনের অসুখে থাকে, আক্রান্ত থাকে, তারা আমরা সবসময় একটু চিন্তিত থাকি আমাদের সুস্থতা নিয়ে, কিংবা পরিবারে কোনো অসুখে আক্রান্ত ব্যক্তির ব্যাপারে ম্যাম আমরা একটু আশ্বস্ত হতে চাই চিকিৎসকের কাছে। হুম হুম। তো যাদের এসএলই আছে কিংবা পরিবারে এসএলই তে আক্রান্ত রোগী আছে, তাদেরকে আশ্বস্ত করার জন্য আমাদের আজকের আয়োজনে শেষ পর্যায়ে ম্যাম কিছু বলতে চান কিনা?
যাদের পরিবারে এসএলই আছে অথবা যারা এসএলই তে আক্রান্ত তাদেরকে আমি একটা কথা বলতে চাই, যে যে কোনো রোগের মতোই এটা একটা ডিজিজ। সেই ডিজিজকে প্রথম কথা হচ্ছে মেনে নিতে হবে, এবং এই ডিজিজকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব খুব ভালো একটা লাইফস্টাইল এর মাধ্যমে এবং মেডিকেশনের মাধ্যমে। উনি খুব ভালো একটা জীবনযাপন করতে পারবে। এবং এখনকার যুগে যে আধুনিক চিকিৎসা ব্যবস্থা এসেছে এবং সবকিছু যেভাবে আমরা মানে এগিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে এসএলই রোগটাকে আমরা যদি বলতে চাই যে একটা ডায়াবেটিস রোগের মতোই, তাই না, যে আমাদের ওষুধ খেতে হবে, রেগুলার ফলো আপে থাকতে হবে, এই কষ্টটুকু নিতে হবে। কিন্তু এই কষ্টটুকু নিলে ওনারা একটা সুন্দর জীবনযাপনও করতে পারবেন এবং স্বাভাবিক মানুষের মতো। ধন্যবাদ ম্যাম। ফাতেমা মাহবুব নামে একজন দর্শক লিখেছেন, এসএলই ভালো চিকিৎসা কবে উদ্ভাবন হবে, হতাশায় ভুগি। দর্শক, আমরা কিন্তু আসলে এসএলই চিকিৎসা নিয়ে চমৎকার আলোচনা করেছি। ম্যাম কিন্তু আমাদের চিকিৎসা সম্পর্কে জানিয়েছেন। আমার মনে হয় আপনি একজন ভালো চিকিৎসকের কাছে গেলে এই ব্যাপারে সমাধান পাবেন। এবং ম্যাডাম, আমি একটু, ম্যাম কিন্তু হ্যাঁ আমাদের দর্শক, দর্শককে বলতে চাই, হতাশা আসলে এমন একটা জিনিস, এটা শুধু এসিলি পেশেন্ট কেন, এটা যে কোনো মানুষেরই কিন্তু হতাশা আসতে পারে, প্রথম কথা হচ্ছে এটা, হ্যাঁ। আর এসিলি রোগের অলরেডি অনেক ভালো চিকিৎসা আছে। আমি দর্শককে ওনাকে বলতে চাই যে অলরেডি অনেক ভালো চিকিৎসা চলে এসেছে এবং অনেক গবেষণা চলছে যে আরো আরো ভালো চিকিৎসা আনা যায় কিনা, নতুন কিছু ওষুধের গবেষণা হয়েছে, বাজারে আসছে, ওগুলো চলছে কাজ। কিন্তু এখন পর্যন্ত যতটুকু আছে তাতেও কিন্তু এসিলি রোগের খুব ভালো নিয়ন্ত্রণ করা সম্ভব। অসংখ্য ধন্যবাদ ম্যাম আমাদের দর্শককে আশ্বস্ত করার জন্য। এবং দর্শক, আপনাকেও ধন্যবাদ আপনার অভিব্যক্তি আমাদেরকে জানানোর জন্য। ম্যাম, আমরা আমাদের আলোচনা শেষ পর্যায়ে, আপনার মূল্যবান সময়ের জন্য ম্যাম আপনাকে অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজ আমরা এসএলই সম্পর্কে অনেক কিছু জেনেছি, অনেক প্রশ্নের উত্তর জেনেছি। ম্যাম, আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। এবং আমার দর্শক এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন এবং আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন, মন্তব্য করেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। ভবিষ্যতে যারা আমাদের আয়োজনটি দেখবেন এবং আজ যারা দেখেছেন, আশা করছি প্রত্যেকের এই পুরো আলোচনাটি কাজে আসবে। দর্শক, দেখছিলেন ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট এবং আমরা কথা বলেছি লিউপাস বা এসিলি রোগ এবং তার চিকিৎসা নিয়ে। দর্শক, চমৎকার এই আয়োজনটি দেখেছেন রাজ টিভির পর্দায়, এবং আমাদের আজকের এই আয়োজনের সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড এবং পাওয়ার্ড বাই টফাসি ডিপোজিট। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং শেষ করছি আমি ডাক্তার শারমিন আশা। ধন্যবাদ সবাইকে। শুভ নববর্ষ। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.